নমস্কার, লক্ষ্যভেদ টিউটোরিয়াল ক্লাসে প্রত্যেককেই স্বাগত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ব্যঞ্জন বর্ণমালার যে 40টি বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এই 40টি বর্ণকে আমি বোর্ডের মধ্যে লিখেছি। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এবং বর্তমানে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ বা সাক্ষাৎকার চলছে, এখানেও কিন্তু বিভিন্ন বর্ণগুলির কি নাম সেই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তো সেদিকে লক্ষ্য রেখে আজকে আমি এই যে বাংলা ব্যঞ্জন বর্ণমালার যে 40টি বর্ণ আছে, এদের নামগুলো কি, উচ্চারণ স্থান অনুযায়ী তাদের কি কি নামকরণ করা হয়েছে, সেগুলো নিয়ে খুব অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব বোঝানো যায় সেদিকে লক্ষ্য রেখে আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করছি। তো চলুন দেরি না করে শুরু করে যাবে। তো প্রথমেই আমরা এই ব্যঞ্জন বর্ণগুলির নাম দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন ক, খ, গ, ঘ, উ, 1 2 3 4 5। এই লাইনেও কিন্তু 5, প্রতিটি লাইনে কিন্তু 5টি করে বর্ণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই এক একটা লাইনে যে 5টি করে বর্ণ, এগুলিকে আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য কি বলবো, এক একটি বর্গ। তো যেহেতু এই বর্গটার মধ্যে প্রথমে আমার ক দেওয়া আছে, তাই আমি এই বর্গটার নাম বলবো গিয়ে কি, ক বর্গ। দ্বিতীয় বর্গের প্রথম অক্ষর দেওয়া আছে বা প্রথম বর্ণ দেওয়া আছে চ, তাহলে এই বর্গটির নাম দিলাম চ বর্গ। তৃতীয় বর্গের প্রথম বর্ণটি দিয়েছে ট, তাই এই বর্গের নাম দিলাম ট বর্গ। চতুর্থ বর্গের প্রথম অক্ষর দেওয়া আছে ত, তাই এই বর্গটির নাম দিলাম ত বর্গ। এবং এই যে পঞ্চম লাইনটি, এই বর্গের প্রথম অক্ষর বা প্রথম বর্ণ দেওয়া আছে প, তাই এই বর্গটির নাম দিলাম প বর্গ। বর্গ বলতে গেলে কিন্তু এই 5টিকে বোঝায়, ক, চ, ট, ত, প। পরের গুলিকে কিন্তু বর্গ বলা যায় কিনা সেই বিষয়ে কিন্তু কোনো এখন পর্যন্ত ব্যাকরণ বইয়ে কিন্তু আলোচনা করা হয়নি। তো এরপর আমরা দেখে নেব এই যে ক বর্গের যে বর্ণগুলি রয়েছে ক, খ, গ, ঘ, ঙ, এই যে 5টি বর্ণ, এগুলি উচ্চারণ স্থান কোথায় কোথায় উচ্চারিত হয় না, আমাদের কণ্ঠ দেশে। অর্থাৎ এই 5টি বর্ণকে উচ্চারণ করতে গেলে জিহ্বার মূল দেশটা অর্থাৎ জিহ্বার গোড়াটা কোথায়, আমাদের কণ্ঠটাকে স্পর্শ করে উচ্চারিত হয়। তাই এই বর্ণগুলিকে আমরা বলবো গিয়ে কি, ক বর্গের বর্ণগুলি হচ্ছে কণ্ঠ বর্ণ। চ, ছ, বর্গীয় জ, ঝ এবং ইয়, এই 5টি বর্ণকে উচ্চারণ করতে গেলে এগুলো তখন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় কি হচ্ছে না, জিহ্বার যে মধ্যভাগটা, সেই জিহ্বার মধ্যভাগটা আমাদের উপরের যে তালু অর্থাৎ খাঁজ কাটা যে অংশটা রয়েছে, সেই জায়গাটাকে স্পর্শ করে উচ্চারিত হয়। তাই এটাকে বলছি আমরা তালুতে ছুঁয়ে উচ্চারিত হচ্ছে বলে এটাকে বলা হয় আমাদের তালব্য বর্ণ। পরের বর্গে চলে আসছি ট বর্গ। ত, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখানে কি দেখতে পাচ্ছি, জিহ্বার সামনের দিকটা, জিহ্বার সামনের দিকটা উল্টে গিয়ে আমাদের মূর্ধা বলতে গিয়ে কি, ওই যে উপরের তালু যে খাঁজ কাটা অংশ, তার ঠিক ভিতরের দিকের অংশে ওই মূর্ধাতে ছুঁয়ে উচ্চারিত হচ্ছে বলে এর নাম হচ্ছে গিয়ে কি, মূর্ধন্য বর্ণ। পরে আসছে না ত বর্গ। উচ্চারণ করুন ত, থ, দ, ধ, দন্তন্য। এই 5টি বর্ণকে উচ্চারণ করতে গেলে আমাদের জিভের যে সামনের ভাগ বা অগ্রভাগ, সেটিকে উপরের পাটির যে দাঁত, সে দাঁতের গোড়াকে ছুঁয়ে বা স্পর্শ করে উচ্চারিত হচ্ছে। তাই ত, থ, দ, ধ, দন্তন্য এই 5টি বর্ণকে আমরা বলছি দাঁতে ছুঁয়ে উচ্চারিত হচ্ছে বলে এদেরকে বলছি আমরা দন্ত বর্ণ।
পরের বর্গে চলে আসছি প বর্গ। প, ফ, ব, ভ, ম। এই পাঁচটি বর্ণকে উচ্চারণ করতে গেলে দেখুন লক্ষ্য করুন, প, ফ, ব, অর্থাৎ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট, এই ওষ্ঠ এবং অধর, এই দুটি ঠোঁটকে স্পর্শ করে বা ছুঁয়ে উচ্চারিত হয় বলে এদেরকে কি বলা হয়? ওষ্ঠ বর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উচ্চারণ স্থান অনুযায়ী এই যে পাঁচটি বর্গ আছে সেই পাঁচটি বর্গের নামগুলো কি হলো না, প্রথমে ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠ দেশে উচ্চারিত হয় বলে কণ্ঠবর্ণ। চ, ছ, জ, ঝ, ঞ এগুলি উচ্চারণ করার জন্য জিহ্বার মধ্য মাঝের অংশটা তালুতে ছোঁয়ে বলে তালব্য বর্ণ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য এগুলি কি উচ্চারণ করতে গেলে জিহ্বার সামনের অংশটা কি মূর্ধাতে স্পর্শ করে বলে একে বলে মূর্ধন্য বর্ণ। ত, থ, দ, ধ দন্তন্য এগুলি কি উচ্চারণ করার সময় জিভের সামনের অংশ বা অগ্রভাগ দাঁতের উপরের অংশের দাঁতের উপরের পাটি দাঁতের গোড়ায় স্পর্শ করে বলে দন্তবর্ণ। প, ফ, ব, ভ, ম এই পাঁচটি বর্ণকে উচ্চারণ করতে গেলে কি উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এদেরকে বলি আমরা ওষ্ঠবর্ণ। এখন এই যে পাঁচটি বর্গ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, একটা লাইনে পাঁচটা আছে, তাহলে পাঁচটি বর্গে 5 5 25। এই যে মোট যে 25টি আমরা দেখতে পাচ্ছি এই এই কণ্ঠ থেকে একদম ওষ্ঠ পর্যন্ত কতগুলি আমরা দেখতে পেলাম? এই যে 25টি বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এই 25টি বর্ণকে কিন্তু কি বলা হয়? একসাথে ক থেকে একদম ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। স্পর্শ মানে ছোঁয়া। কেন এরকম নামকরণ করা হয়েছে না, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে উচ্চারণ করতে গেলে আমাদের যে বাকযন্ত্র, সেই বাকযন্ত্রের কোনো না কোনো জায়গাকে স্পর্শ করে বা ছুঁয়ে, জিভটা ছুঁয়ে বা স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদেরকে বলছি আমরা স্পর্শ বর্ণ। কি বললাম না, এই 25টি ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে উচ্চারণ করতে গেলে আমাদের জিভ বা আমাদের জিহ্বা কি বাকযন্ত্রের কোনো না কোনো অংশকে ছুঁয়ে বা স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এই 25টি বর্ণকে আমরা স্পর্শ বর্ণ বলে থাকি। এরপর আমরা দেখতে পাবো কি স্পর্শ বর্ণের পর আমরা এদিকে চলে যাব তালবস্য, মূর্ধন্য দন্তস্ব এবং হ। 1 2 3 4 এই চারটি বর্ণকে তালবস্য, মূর্ধন্য দন্তস্ব এবং হ এই চারটি বর্ণকে উচ্চারণ করতে গেলে কি হয়? এই চারটি বর্ণকে উচ্চারণ করতে গেলে একটু উষ্ণা অর্থাৎ একটু শ্বাস বায়ু বেশি আধিক্য ঘটে, তাই এই বর্ণগুলিকে আমরা বলি গিয়ে কি উষ্ণ বর্ণ। এর সংজ্ঞায় কিন্তু আবার অন্য বইয়ে অন্যরকম বলছে যে তালবস্য, মূর্ধন্য দন্তস্ব এবং হ এই চারটি বর্ণকে উচ্চারণ করতে গেলে গিয়ে কি না একটু উষ্ণ মানে উষ্ণা মানে গরম, গরম বাতাস বের হয় বলে এই চারটি বর্ণকে বলছে গিয়ে কি আমাদের উষ্ণ বর্ণ। এরপর দেখুন বাকিগুলো বুঝতে সুবিধা হবে। এদিকে ক থেকে ম পর্যন্ত হলো গিয়ে স্পর্শ বর্ণ এবং তালবস্য, মূর্ধন্য দন্তস্ব হ এগুলো হলো গিয়ে উষ্ণ বর্ণ। মাঝে কটা বর্ণ পড়ে আছে? মাঝে পড়ে আছে অন্তস্থজ, র, ল এবং ব। এই যে চারটি বর্ণ আছে অর্থাৎ স্পর্শ বর্ণ এবং উষ্ণ বর্ণের মাঝে যে চারটি বর্ণ, মাঝে মানে মধ্যেখানে বা অন্তে, হ্যাঁ এই অন্তে বা মধ্যে অবস্থিত বলে এই বর্ণগুলিকে কি বলি আমরা? এই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ। এরপর এই প্রসঙ্গে আমরা বলে নেব যে তালবস্য, মূর্ধন্য দন্তস্ব এগুলো একটু টেনে উচ্চারণ করে তালবস্য, দন্তস্ব, মূর্ধন্য উচ্চারণ করতে গেলে কি হয়? এটা শীষ দেওয়ার মতো ধ্বনি আমাদের বের হয়ে আসে, তাই তালবস্য, মূর্ধন্য এবং দন্তস্ব এই তিনটি বর্ণকে বা এই তিনটি ধ্বনিকে কি বলা হয়? শীষ ধ্বনি বলা হয়। এরপরে আমরা দেখব গিয়ে কি এই যে ডয়ে শূন্যর এবং ঢয়ে শূন্যর, এই ডয়ে শূন্যর এবং ঢয়ে শূন্যর এই দুটি যে আমাদের বর্ণ আছে, এদের উচ্চারণ করার সময় কি না জিভটা তাড়িত হয়ে উচ্চারিত হয়, তাই ডয়ে শূন্যর এবং ঢয়ে শূন্যর এই দুটিকে কি বলা হয়? তাড়নজাত
তাড়নজাত বর্ণ। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ, র, ল, ব, এই যে চারটি বর্ণ, এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় কিন্তু কি আমাদের যে মুখটা সম্পূর্ণ গোল হয় না, আবার শ্বাসবায়ু সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় না। তাই এগুলোকে ঠিক ব্যঞ্জন বর্ণ বলা যায় না, আবার ঠিক স্বরবর্ণ বলা যায় না। তাই এই যে অন্তস্থ জ এবং এই যে আমরা ব, এই অন্তস্থ জ এবং ব, এদেরকে কি বলছি আমরা? এদেরকে বলছি অর্ধস্বর বা সেমি ভয়েল। তাদেরকে বলছি অন্তস্থ জ এবং ব, এদেরকে বলছি আমরা সেমি ভয়েল। এবং র এবং ল, এই র এবং ল কে কি বলা হয়? এদেরকে বলা হয় তরল স্বর। র এবং ল এদেরকে বলা হয় তরল স্বর। এরপর আমরা চলে আসবো প্রতিটি যে বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, প্রতিটি বর্গের যে পঞ্চম বর্ণ, অর্থাৎ 1, 2, 3, 4, 5, এই 5 নম্বর, এটাকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই পঞ্চম বর্ণগুলিকে নিয়ে ও, ইও, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এই 5টি বর্ণকে উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ুটা শুধু মুখবিবর দিয়েই বের হয় না, মুখবিবরের সঙ্গে সঙ্গে নাক দিয়েও বের হয়। অর্থাৎ প্রতিটি বর্গের পঞ্চম বর্ণগুলিকে উচ্চারণ করতে গেলে ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলিকে উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু মুখের সাথে সাথে নাক বা নাসিকা দিয়ে উচ্চারিত হয়। সোজা কথায় এই 5টি বর্ণকে উচ্চারণ করতে গেলে নাকের সাহায্য নিতে হয়। তাই এই 5টি বর্ণকে আমরা কি বলতে পারি? নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ বলা হয়। এরপর আমরা চলে আসবো গিয়ে কি না অল্প প্রাণ মহাপ্রাণ। প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাস বায়ু, আর অল্প শব্দের অর্থ হচ্ছে কম, মহা শব্দের অর্থ হচ্ছে বেশি। তাহলে এই ব্যঞ্জন বর্ণমালা যে বর্ণগুলিকে উচ্চারণ করতে গেলে কম শ্বাস বায়ু লাগে সেগুলো বলছি আমরা অল্প প্রাণ, আর যেগুলো উচ্চারণ করতে বেশি শ্বাস বায়ু লাগে সেগুলোকে বলছি আমরা মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ মনে রাখার টেকনিক দেখুন, এর এখানে অ ফর আমি লিখছি অল্প প্রাণ, ম ফর মহাপ্রাণ, অয়ে অল্প প্রাণ, ময়ে মহাপ্রাণ। তাহলে কি হলো না প্রতিটি বর্গের প্রথম বর্ণগুলি অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণগুলি মহাপ্রাণ, আবার তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ এবং চতুর্থ বর্ণগুলি হচ্ছে মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। এরপর আমরা আসবো কি অঘোষ এবং ঘোষ। এই যে ঘোষ শব্দটার অর্থ কি? ঘোষ শব্দটার অর্থ হচ্ছে কি গাম্ভীর্যপূর্ণ উচ্চারণ, গাম্ভীর্যপূর্ণ বা নাদপূর্ণ। তাহলে যে বর্ণগুলিকে উচ্চারণ করার সময় যে স্বরতন্ত্রীর যে গাম্ভীর্য বা নাদ, সেই স্বরতন্ত্রীর যে কম্পন বা নাদ বা গাম্ভীর্য সেটা হয় না, সেগুলিকে বলছি আমরা অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ। এবং যে বর্ণগুলিকে উচ্চারণ করতে গেলে স্বরতন্ত্রীর বা স্বরযন্ত্রের যে নাদ বা গাম্ভীর্য হয় সেগুলিকে বলছি কি আমরা ঘোষ ধ্বনি বা ঘোষ বর্ণ। তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম এবং দ্বিতীয়, এই যে 1 নম্বর বা প্রথম, এটা দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় এই দুটিকে বলছি কি আমরা অঘোষ, আর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই তিনটিকে বলছি কি আমরা ঘোষ। তাহলে একইভাবে প্রতিটি বর্গের প্রথম দুটি হচ্ছে অঘোষ, এবং এই প্রথম দুটি হচ্ছে অঘোষ, এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই এতদূর পর্যন্ত তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো হচ্ছে কি ঘোষ। তাহলে প্রতিটি বর্গের প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ অঘোষ এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ হচ্ছে গিয়ে ঘোষ। আর অল্প প্রাণ মহাপ্রাণ মনে রাখতে গেলে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। এবং যেটা বললাম প্রতিটি বর্গের পঞ্চম বর্ণগুলি ওয়া, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলিকে উচ্চারণ করতে গেলে কি নাসিকা বা নাকের সাহায্য নিতে হয়। তাই কিন্তু এদেরকে আমরা বলছি গিয়ে কি নাসিক্য ধ্বনি। এখন খেয়াল রাখতে হবে কি এই যে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব যেগুলো আমরা শীষ ধ্বনি বলছি, এগুলো কিন্তু কি অল্প প্রাণ, তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, সরি অল্প প্রাণ নয়, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এই দুটো হচ্ছে অঘোষ, আর তালবস্যটাও হচ্ছে গিয়ে অঘোষ। আর হওয়াটা কিন্তু
হটা হচ্ছে কি মহাপ্রাণ, মহাপ্রাণ বর্ণ, এবং সেই সঙ্গে হটা হচ্ছে গিয়ে কি ঘোষ। লক্ষ্য করবেন হটা হটা কিন্তু এই দিকে ঘরের দিক দিয়ে কিন্তু অল্প প্রাণের ঘরে অবস্থান করছে, কিন্তু হ সবসময় মহাপ্রাণ বর্ণ এবং কি না ঘোষ বর্ণ। এরপর আমাদের খেয়াল রাখতে হবে গিয়ে কি এই যে অনুস্বার এবং বিসর্গ, এই যে অনুস্বার এবং বিসর্গ, এই যে দুটি বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এদেরকে কি বলা হয় অযোগ বাহ বর্ণ। অ মানে নয়, যোগ মানে যোগাযোগ, বাহ মানে বহন করা। অর্থাৎ এই অনুস্বার এবং বিসর্গ নিজেরা কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারে না, বা নিজেরা বসতে পারে না, বা নিজেরা ব্যবহৃত হতে পারে না। এরা সবসময় কোনো বর্ণের কাঁধে চড়ে বা কোনো বর্ণের পিঠে চড়ে বা কোনো বর্ণের পরেই কিন্তু উচ্চারিত হয়। যেমন ধরুন যদি আমরা বলি ক অনুস্বার কম, ব অনুস্বার বম, এরকম আর কি। তাহলে এই অনুস্বার এবং বিসর্গ এরা নিজেরা নিজেরা উচ্চারিত হতে পারে না, এরা কোনো একটি বর্ণের পিছনে বা কাঁধে চড়ে বা পাশে বসে উচ্চারিত হয়। তাই এদেরকে বলছি আমরা কি এই অনুস্বার এবং বিসর্গকে কি বলছি অযোগ বাহ বর্ণ, অযোগ বাহ বর্ণ। তো আজকে অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব বোঝানোর আমি চেষ্টা করলাম। একটু মন দিয়ে শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যদি এইগুলি সম্বন্ধে আরো নিখুঁত আমাদেরকে জানতে হয়, এত অল্প সময় তো হবে না, তাহলে আপনারা আমি বইয়ের রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিতে পারেন। উচ্চতর বাংলা ব্যাকরণ শ্রী বামনদেব চক্রবর্তীর লেখা। আবার বলছি উচ্চতর বাংলা ব্যাকরণ শ্রী বামনদেব চক্রবর্তীর লেখা। সেই সঙ্গে পবিত্র সরকার মহাশয়েরও বাংলা ব্যাকরণের বই আছে। আমি বামনদেব চক্রবর্তীর বইটিতে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি 67, 68 এরকম পেজগুলিতে 67 থেকে 70 এই পেজগুলির মধ্যে আমরা এই সম্বন্ধে সমস্ত সংজ্ঞা এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণ পেয়ে যাবেন। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার, একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে উৎসাহিত হয়ে পরবর্তী পর্যায়ে আরও নতুন নতুন ভিডিও বানানোর সুযোগ পাই। ধন্যবাদ।